মেয়ের কোনো খোঁজখবর হাইতেছি না। মা একটা কোমর ভাঙ্গা থেকে কোথায় নিয়ে গেছে, কোন জায়গায় রাখছে তা জানি না। আসসালামু আলাইকুম, দিস ইজ রনেশ। সবার আগে ক্ষমা চাচ্ছি যদি অনেকেই মনে করে থাকতে পারেন যে কেন এই বন্যার ভিডিও বানানো হয়েছে বা কিছু। তবে সবার আগে বলে দিতে চাই আপনাদেরকে, আমরা গিয়েছি সেখানে আমাদের টিম ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ, সেখান থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং সেই সাথে আমরা প্রায় ফেনী আশেপাশে এবং ফেনী শহরের মধ্যে প্রায় 1000 পরিবারকে আমরা ত্রাণ দিতে সক্ষম হয়েছি এবং সেই সাথে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এবং এই পুরো জার্নিটা নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে আসলে আমরা কি পরিস্থিতি দেখেছিলাম, কি হচ্ছে, কি হচ্ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে সেই জায়গা। আমি জানি শুধু ফেনী নয়, ফেনী ছাড়া ফেনীর আশেপাশে যদি বলি কুমিল্লা 14 গ্রাম থেকে শুরু করে নোয়াখালীর বেগমগঞ্জ প্রত্যেকটা জায়গায় কিন্তু পানিতে ডুবে আছে, লক্ষ্মীপুরের দিকে পানি বাড়ছে। সবকিছু মিলে কিন্তু একটা হযবরল অবস্থা এবং আমাদের টিম কিন্তু আমরা ভাগ হয়ে প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই কি পরিস্থিতি ছিল এবং কারা কারা এসেছে সেখানে, কারা কি করছিল। যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা আমাদের সাধ্য মতন করেছিলাম এবং সেই সাথে আমি গিয়েছিলাম গত 21শে আগস্ট রাতের বেলা রওনা হয়েছিলাম এবং আমি ফিরে এসেছি এর পরে যে শনিবার, সেটা খুব সম্ভবত 24শে আগস্ট আমি ঢাকায় ফিরে এসেছি। আমাদের রিসোর্স সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে সেখানে আসলে থেকে ভিড় জমিয়ে লাভ নেই, আমরা কিন্তু ফিরে চলে এসেছি। চলুন আপনাদের সাথে শুরু করি এবং আপনাদেরকে জানাই যে কি পরিস্থিতি ছিল, কি ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো কিন্তু এই বন্যা কবলিত মানুষ যারা আছে তারা যাচ্ছে। তো 21 তারিখে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা যেভাবে পেরেছি বের হয়ে গিয়েছি। আমাদের টিম ফেনীতে অবস্থান করছিল, সেখানে তারা কিন্তু প্রত্যেকটা রিসোর্স শুকনা খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে জমা করছিল। কি কি খাবার নিয়েছি সেগুলো সবকিছু জানাবো আপনাদেরকে এবং দেখতেই পাচ্ছেন 14 গ্রামের দিকে পৌঁছানোর পরে হাইওয়েতে কি পরিমাণ পানি জমে এসেছে। আমি যে বাসে গেছিলাম, বাসের যে ফ্লোর, সেই ফ্লোরে পর্যন্ত পানি চলে এসেছিল। এক ভয়াবহ পরিস্থিতি। তখন ভোর প্রায় 3টা, প্রচন্ড ট্রাফিক জ্যাম, বাস ট্রাক গাড়ি সব উল্টো পথে আসছিল এবং নষ্ট হয়ে পড়ে যাচ্ছিল এবং বিভিন্ন, আমরা জানি হাইওয়ে রাস্তার ধারে সমিল থাকে, সেই সমিলের যে বড় বড় কাঠের গুঁড়ি থাকে সেগুলো ভেসে ভেসে আসছিল, ভেসে ভেসে রাস্তার মধ্যে রাস্তা ব্লক করছিল। বাসের হেল্পার যারা ছিল তারা নেমে নেমে কিন্তু এগুলো সরিয়েছে এবং সেই সাথে আমরা আস্তে আস্তে আগাই এবং প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আসলে আদৌ পৌঁছাতে পারবো কিনা বা ঠিক মতন গিয়ে পৌঁছাতে পারবো কিনা। এরকম একটা পরিস্থিতি ছিল যেখানে গাড়ি, বিভিন্ন প্রাইভেট কার পানির নিচে তলিয়ে যাচ্ছিল। চোখের সামনে দেখছিলাম যে এই জিনিসগুলো হচ্ছিল এবং পরবর্তীতে আমরা চলে আসি ফেনীতে। ফেনী শহরের ভেতরেই বলা যায় প্রায় অলমোস্ট 90% শহরের জায়গা পুরাটাই পানির নিচে চলে গিয়েছিল এবং পরিস্থিতির শিকার যে মানুষগুলো, এরা কিন্তু আসলে হাত পেতে চলবে এই ধরনের মানুষ না। কিছু মানুষ আছে, বাট ফেনী শহরে যারা আছে তারা কিন্তু একদম ঘর বন্দী হয়েছিল। টিনের বাড়ি যাদের ছিল সেগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। পানির স্রোত, কি পরিমাণ পানির স্রোত, এবং আমরা চেষ্টা করেছি সেইখানের পরিস্থিতির শিকার যে মানুষগুলো তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে কোনোভাবে সাহায্য করার জন্য, তাদের সাথে থাকার জন্য। এবং সেই সাথে শুধু আমরা নয়, সেখানে অনেক স্বেচ্ছাসেবী প্রচুর মানুষ ছিল এবং তারাও কিন্তু এগিয়ে এসেছে যতটুকু পেরেছে। এবং ফেনী শহরের ভেতরে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে এটা কেউ কল্পনা করেনি এবং বাপ দাদা যারা আছে, মানে বয়স্ক যারা আছে তাদের সাথে কথা বলছি, তারাও বলেছে যে আসলে এরকম পরিস্থিতি আমি কখনো দেখি নাই ফেনী শহরে। এবং দেখতেই পাচ্ছেন যে আসলে স্রোতটা কি পরিমাণে স্রোত এবং যেই ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শহরের ভেতরের ফুটেজ এবং সেইখানে কি রকম একটা ভয়ানক পরিস্থিতি। বাচ্চাদেরকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে, যে যেভাবে পারতেছে সে তার মতন বের হয়ে যাচ্ছে এবং পরিস্থিতিটা প্রচন্ড পরিমাণের ভয়ানক ছিল। এবং আসলে পানি যেহেতু এখানে
বলা যায় না কোথা দিয়ে সাপ আসতেছে, কোথা দিয়ে কি হচ্ছে, এগুলো উপেক্ষা করেও কিন্তু আমরা সবাই ঝাঁপ দিয়েছি এবং সেই সাথে প্রচুর মানুষ হচ্ছে নৌকা নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং বড় বড় এর চেয়ে আরো বড় বড় বিশাল বিশাল বোট নিয়ে আসছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এই কাজগুলো করবেন না। 30-40 ফিটের বড় বোট যদি নিয়ে আসেন, সেগুলো কিন্তু নামানো একটা কষ্ট, এবং নামানোর পরে যে আপনি কোথাও উদ্ধার কাজে যাবেন সেখানে গিয়ে কিন্তু এই বোটগুলো ঘোরানো খুব ডিফিকাল্ট। তো বেটার হয় আপনি যদি স্পিড বোট নিয়ে আসেন, 8-9 জনের বসায় স্পিড বোট, যেখানে একজন দক্ষ ড্রাইভার থাকবে এবং সেই সাথে থাকবে হচ্ছে 2 জন সাঁতারু এক্সপার্ট। তারা যদি থাকে তাহলেই হবে, এবং বাকি টিম অপেক্ষা করবে তাদের রেস্কিউ করে আসার জন্য বা ত্রাণ যেটাই হোক সেটা করে আসার জন্য। বাট আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পিড বোট নিয়ে আসতেছে, যেখানে ধারণ ক্ষমতা 10 জন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 5-6 জন চলে আসতেছে স্বেচ্ছাসেবী। আমরা জানি আপনারা কাজ করতে চান, ঝাঁপিয়ে পড়তে চান, বাট এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি এভাবে করে যান তাহলে উদ্ধার করে কয়জনকে নিয়ে আসবেন? ফেনী জেলার জর্জকোট এরিয়া প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে এবং প্রচুর পরিমাণের ভলেন্টিয়ার যারা কাজ করতে চায়, যারা সাঁতার জানে না, তারাও কিন্তু চলে আসতেছে। এবং শহরের ভেতরে কিন্তু একটা মানে প্রচুর বিশৃঙ্খলা পরিস্থিতি, সেখানে আমরা গিয়ে যে থাকবো, থাকার কোনো হোটেল নেই, হোটেল সব পানিতে তলিয়ে গেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এবং বাংলাদেশ আর্মি থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী প্রত্যেকেই কিন্তু সেখানে সাপোর্ট নিয়ে তাদের মতো করে বিডিআর সবাই কিন্তু চলে এসেছে একযোগে কাজ করার জন্য। তবে তাদেরকে কাজ করতে দেওয়ার জন্য তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই ভিড়মুখী হয়ে যদি আমরা এখানে যাই, আমরা এখানে দাঁড়ায় থাকি, আমরা এখানে ভিডিও করি, এরকম অনেকেই দেখছি আমি, তারা ভিডিও করার জন্যই গেছে। যাই হোক, আমি নামগুলো আসলে বলতে চাই না শুধু করে, বাট অবশ্যই তারা দেখাচ্ছে, আমরা দেখাচ্ছি, এবং আমাদের সবার বোঝা উচিত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই বন্যাটা মোকাবেলা করাটা সবচেয়ে বেশি কঠিনতর কাজ হয়ে দাঁড়াবে আমাদের জন্যে। কেন? এই বন্যাটা পানিটা যখন নেমে যাবে তখন শুরু হবে নানান ধরনের প্রবলেম অ্যারাইজ হবে। কারো বাড়িঘর তলিয়ে গেছে, কেউ নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাবে, বিভিন্ন পানি বোধক। আমরা ফেনী থেকে যে আশেপাশের এরিয়াগুলোতে যাওয়ার চেষ্টা করছি, সেখানে প্রায় গলা অবধি পানি ছিল, 2 তলা ডুবে গিয়েছে, এরকম অবস্থাও ছিল। সো এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি শুকনো খাবার নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা একটা পরিবার যেন মোটামুটি 4 জনের পরিবার যেন মোটামুটি খেয়ে থাকতে পারে, সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি। যেখানে আমরা নানান ধরনের শুকনো খাবার, চিরা, মুড়ি, গুড় থেকে শুরু করে পানির ফিল্টার করার যে ট্যাবলেট, সেই ট্যাবলেট, ওরস্যালাইন, মোমবাতি, এরপরে লাইটার, টোস্ট বিস্কুট, শুকনা জাতীয় যে খাবারগুলো, যেগুলো দিয়ে তাদের আসলে একটু এনার্জি যেন যোগায়, সেই ব্যবস্থাই কিন্তু আমরা করার চেষ্টা করেছি। এবং আমি হ্যাটস অফ জানাই আমাদের টিম ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা জায়গা থেকে মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং যারা যেভাবে যা পেরেছে সেই জিনিসগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং নির্দ্বিধায় নিজের জীবনকে বাজি রেখে তারা কিন্তু তাদের এই কাজগুলো, উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ বিতরণ, প্রত্যেকটা কাজ তারা সুন্দরভাবে এখন পর্যন্ত করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকেই এসে জড়ো হচ্ছে, বাট সেখানে কিন্তু নৌকা কিন্তু অ্যাভেলেবেল একদমই নাই, এখন পর্যন্ত নাই। আপনি যদি আসতে চান, অবশ্যই আপনাকে নৌকা ভাড়া করে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু create a contribution in this devastating situation. এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে খাবারগুলো, ত্রাণ সামগ্রী আমরা কিন্তু একবারে দিতে পারিনি, আমরা 2-3 দিন মিলিয়ে ভাগ করে করে আসলে কিছু কিছু এরিয়া আছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। যেরকম আমি যদি বলি ছাগলনাইয়া, তা পরশুরাম, এরপরে লালপুল, এই দিকের ভেতরের দিকে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে সেইভাবে করে মানুষ কেউ যাচ্ছে না, কেউ পৌঁছাতেও পারছে না। যেটা হচ্ছে, যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা ঢুকছে শহরের ভেতরে, শহরের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেই ত্রাণ দিয়ে তারা বের হয়ে চলে আসছে। বাট এটা অনেক রং হয়ে যাচ্ছে, বিকজ
প্রচুর পরিমাণে ত্রাণ কিন্তু অলরেডি ফেনী বলেন, কুমিল্লা বলেন, সেই জায়গাগুলোতে পৌঁছে গেছে এবং শহরের আশেপাশে যে মানুষগুলো আছে 6-7 কিলোমিটার রেডিয়াসের ভিতরে তারা কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে যারা আছে তারা কিন্তু অনেকেই বঞ্চিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যেটা, সেটা হচ্ছে গিয়ে যখনই খাবার দিতে যাচ্ছি আমরা, তখন তারা বলছে আমাদের খাবার লাগবে না ভাইয়া, আমাদেরকে 1 বোতল পানি কি দেয়া যায়। তো এই পানিটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ ওই এলাকার আশেপাশে কোথাও কিন্তু কোনো রকম দোকানে পানি বলেন, আপনি শুকনা খাবার বলেন বা আপনি চিরা মুড়ি এগুলোর কথা বলেন, কিছুই কিন্তু পাবেন না। এবং অনেক প্রেগনেন্ট মহিলা আছে যারা কিনা আসলে এই সময় ডেলিভারি টাইমে তারা মুভ করতে পারছে না। সো আমরা চেষ্টা করেছি এই ধরনের কিছু রেস্কিউ কাজ করার জন্য এবং তাদেরকে সেই জায়গা মতন নিয়ে পৌঁছে দেওয়ার জন্য, যেখানে একদিকে আমরা এই কাজগুলো করছি, সাথে ফেনী জেলার প্রচুর মানুষ কাজ করছে, অন্যদিকে দেখতেই পাচ্ছেন কিছু মানুষ তারা মাছ ধরায় ব্যস্ত হয়ে গিয়েছিল। ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা মাছ ধরে বেড়াচ্ছে। আসলে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই, প্রত্যেকটা জিনিসের আঁকা বাঁকা থাকবে, স্ট্রেট লাইন থাকবে না। তারপরেও আমরা যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেই আশ্রয় কেন্দ্রতে গিয়েছি, সেখানে গিয়ে সেই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের হাতে কিন্তু আমরা খাবার সামগ্রী উঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে যে এই যে আশ্রয় কেন্দ্রগুলো যেখানে হয়েছে সেখানে আসলে মনিটর করার মতন কোনো মানুষ নেই। এখানে মানুষের মাথা মানুষ খাচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে এসে দাঁড়িয়েছে, এবং হুড়াহুড়ি ফাড়াফাড়ি করে যারা নিতে পারছে তারাই নিয়ে চলে যাচ্ছে। বাট তারপরও আমরা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যারা নিচ্ছেন অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণের খাবার রয়েছে, আপনারা প্লিজ আপনাদের সাথে যে মানুষগুলো রয়েছে তাদের সাথে খাবারগুলো একটু বন্টন করবেন, বিকজ এখানে এমন একটা হুলস্থুল শুরু হয়ে যায়। আমি নিজে যখন ব্যাগ নিয়ে তাদের কাছে দিচ্ছি, আমার গায়ের উপরে 10-20 জন এসে পড়ছে হুমড়ি খেয়ে ওই একটা ব্যাগ কালেক্ট করার জন্যে। এখন আসলে তারা পরিস্থিতির শিকার মানুষ এবং এখানে তাদেরকে বুঝিয়ে আমরা আসলে বলতে পারবো না, সময় হয় না, সুযোগ হয় না। এবং বিভিন্ন শহর পয়েন্টে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পের সব তো পানির নিচে, সেই পেট্রোলগুলো সব বের হয়ে পানির সাথে মিলে একটা জঘন্য একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো মানুষ যেভাবে পারছে, যেখান থেকে পারছে রিসোর্স নেওয়ার চেষ্টা করছে, একবেলা খেয়ে ভালো মতন থাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, তার পরিবারের জন্যে, তাদের সন্তানদের জন্যে। সো আমাদের উচিত এখন আমরা যাওয়ার যারা প্ল্যান করছি তারা অবশ্যই সব কিছু জেনে আপডেট নিয়ে যাব এবং পর্যাপ্ত পরিমাণের পানি যেন নিয়ে আমরা পৌঁছাই সেখানে, সেই দিকটা খেয়াল রাখা অতীব জরুরি। এবং বর্তমানে যে ফুটেজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে লালকুল এরিয়ার এইদিকে, সেখানে গরিব মানুষ থেকে শুরু করে যাদের বাসা বাড়ি তলিয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে এখানে অবস্থান করছে। শুধু মানুষকে মানে আসলে প্রত্যেক মানে যে কোনো জেন্ডারের, থার্ড জেন্ডারের একটা বিশাল বড় গোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু এখানে অবস্থান করছে। এবং ধন্যবাদ দিতে চাই সেই সকল বাড়িওয়ালাদের যারা কিনা যাদের বিল্ডিং গুলো 3 তলা 4 তলা রয়েছে, তারা কিন্তু তাদের ছাদ বলেন, যে ফ্ল্যাটগুলো খালি ছিল প্রত্যেকটা ফ্ল্যাট তারা ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে যে আপনারা আসেন এখানে উঠে যান। কিন্তু ফেনী শহরে কোনো কারেন্ট নেই, সেখানে কোনো পানি নেই, সেখানে কোনো নেটওয়ার্ক নেই, একটা খুবই বাজে রকমের অবস্থা হয়ে গেছে। আপনারা যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা সাথে করে এক্সট্রা 2-3টা সিম কার্ড নিয়ে যাবেন, বাংলা লিংক, গ্রামীণ ফোন, এগুলো সিম কার্ড নিয়ে যাবেন, ফোনে যেন টাকা ভরা থাকে, যে কোনো সময় নেটওয়ার্ক আসে চলে যায়। সো আপনারা কিন্তু কমিউনিকেশন করতে হবে। আপনি যদি টেক্সট মেসেজ করে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই মেসেজটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। প্যানিক হবেন না এবং প্রচুর পরিমাণে পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে যাবেন, যেন আপনি যে নিরাপদ আছেন আপনার পরিবারকে যেন সেই জিনিসটা জানাতে পারেন। এবং ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে নানান রকমের বিভ্রান্তিকর বিভিন্ন রকমের পোস্ট দেখা যাচ্ছে, সেগুলোতে বিভ্রান্ত হবেন না। সেখানে কোথাও পানি কমছে আবার কোথাও পানি বাড়ছে, একটা সময় লাগবে পানি কমে যাওয়ার। আশা করি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে পানি কমে যাবে। এবং সেই সাথে এখানে আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনীরা যে কিভাবে পরিশ্রম দিয়ে কাজ করছে সেটা আসলে নিজে আপনি সশরীরে সেখানে উপস্থিত না হলে আপনি সেটা কোনোভাবেই আসলে বুঝতে পারবেন না।
এবং এখানের মানুষ হুমড়ি খেয়ে আছে, তারা তাকিয়ে রয়েছে আপনাদের দিকে, আপনারা কখন আসবেন এগিয়ে। আরেকটা কথা বলি, সব জায়গায় দেখছি বলছে যে চাল আর ডাল, শুকনা চাল শুকনা ডাল নিয়ে তারা যাচ্ছে। আপনাদের বোঝা উচিত তারা কেন যাচ্ছে। হয়তোবা তারা এখানে সময় পায়নি এই জিনিসগুলো করার, এবং এই যারা নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই আপনার ফেনীর যেই জর্জ কোর্ট, হাইকোর্টের যে এরিয়াগুলো রয়েছে, পুলিশ লাইন, এই জায়গাগুলোতে কিন্তু তারা একটা আশ্রয় ক্যাম্প বানাচ্ছে। সেখানে থেকে কিন্তু তারা তাদের খাবারগুলো রান্না করছে, রান্না করে তারা কিন্তু গরম গরম খাবার নিয়ে তারা চলে যাচ্ছে ভেতরে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং আশা করি আমরা সবাই মিলে এই পরিস্থিতি সামাল দিতে পারবো এবং আমাদের নতুন বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আরো আপডেট নিয়ে আমি রনেশ চলে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।